কম্পোনেন্ট আছে, যার কি কম্পোনেন্ট আছে। আর আমাদের যে একটা ফাইল ছিল ক্লাস 16 নাম E103+16, এটাকে ডুপ্লিকেট করে সেটার নাম দিলাম কি ক্লাস 17। ক্লাস 17 করে এটার মধ্যে তো লিঙ্ক আপ করাই আছে। কম্পোনেন্টের আগে এখানে একটা অপশন দেওয়া আছে কি ফর্মস। এটা হলো বুটস্ট্র্যাপের ফর্ম রিলেটেড। ফর্মটাই তো বেশি লাগবে। ওয়েবসাইট ডিজাইনের পর যখন ডেভেলপমেন্ট শিখবেন সবচেয়ে বেশি কাজে লাগবে কি ফর্ম। বিভিন্ন টাইপের ফর্ম বানানো লাগবে। ফর্মের জন্য বুটস্ট্র্যাপে কী কী জিনিস দেওয়া আছে, ফর্ম কন্ট্রোল দেওয়া আছে, সিলেক্ট দেওয়া আছে, চেকস অ্যান্ড রেডিউস দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, ইনপুট গ্রুপ, ফ্লোটিং লেভেল, লেআউট অ্যান্ড ভ্যালিডেশন, যেগুলোকে নিচে দেখেন ডিসক্রাইব করা আছে আলাদা আলাদা পার্ট। ফর্ম কন্ট্রোল মানে কি? Form control give textual form controls like input and text area. Textual form মানে কি? যেখানে আপনি টেক্সট দিতে পারবেন, টেক্সট রিলেটেড, আপনার নাম, ঠিকানা, এই জাতীয় জিনিসগুলো যেখানে দিতে পারবেন ওই টাইপের কিছু কন্ট্রোল দেওয়া আছে, যেমন ইনপুট এবং টেক্সট এরিয়া। আপগ্রেড কাস্টম স্টাইল, সাইজিং, ফোকাস স্টেট অ্যান্ড মোড। নিচে ছোট একটা কি দিছে এক্সাম্পল দিছে, ছোট একটা এক্সাম্পল যেখানে মাত্র দুইটা কি আছে ফিল্ড আছে। তো এই ফিল্ডের মধ্যে যে ক্লাসগুলো ইউজ করছে আমাদের জানতে হবে ক্লাসগুলো। এই যে ইমেল অ্যাড্রেস লেখাটা যে ডিজাইনে আসছে না, ক্লিক করলে ফোকাসেবল হইতেছে, মাঝখানে আবার একটা প্লেস হোল্ডারও আছে। এই জিনিসটা করার কারণ কি? এই যে ক্লাসের মধ্যে একটা ক্লাস দিছে কি ফর্ম লেভেল। ফর্ম লেভেল যখন এই ফর্ম লেভেল দিছেন এটা কিন্তু এই যে উপরে এটা এই যে ইনপুট ফিল্ডটা এটার একটা কি লেভেল, যে এই ইনপুট ফিল্ডে আপনি কি টাইপের ডাটা দিতে চাইতেছেন। এই লেভেলের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস কি ফর্ম কন্ট্রোল। আর এটা তো নরমাল ইনপুট ফিল্ড, ইনপুট ট্যাগ দিয়ে HTML ইনপুট ট্যাগ দিয়ে একটা ইনপুট ফিল্ড নিছে, টাইপ ইমেইল। এটার মধ্যে কি ক্লাস দিছে ফর্ম কন্ট্রোল। দ্যাট মিন্স ফর্ম লেভেলের আন্ডারে কি থাকে ফর্ম কন্ট্রোল থাকে। প্রত্যেকটা লেভেলের সাথে একটা করে কন্ট্রোল থাকে। যদি আপনি লেভেল ইউজ করেন, অনেক সময় লেভেল ইউজ হয়, অনেক সময় কি লেভেল ইউজ হয় না। ঠিক আছে, অনেক সময় লেভেল ইউজ হয় না। আর সেম ভাবে দেখেন পরে যেটা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে সেম কাজ করছে। এই যে ফর্ম লেভেল প্রত্যেকটা ইনপুট ফিল্ডের উপরে যে নামটা থাকে যেটা, হ্যাঁ এইটাকে বলা হয় কি ফর্মের লেভেল, যেখানে বলা থাকে যে আপনি এই ফিল্ডে কি দিবেন। আর ইনপুট ফিল্ডের ক্লাস কোনটা ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল আপনি যে কোনো টাইপের ইনপুট টাইপ টেক্সট হোক, ইনপুট টাইপ ইমেল হোক, নাম্বার হোক, ইনপুট টাইপ পাসওয়ার্ড হোক, টেক্সট এরিয়া বা হোক বা ইনপুট ফিল্ডই হোক, এটার ক্লাস কি হবে ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, এটার ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। আর এই যে এটার সাইজিং এর জন্য, যেটা আপনি কোন সাইজে চাইতেছেন, এটা একটু বড় সাইজ না, এগুলোকে আরেকটু ছোট সাইজ। এটা হলো ছোট সাইজ আর এটা হলো বড় সাইজ। আর এটা যেটা আছে এটা হলো ডিফল্ট, যেটা ডিফল্ট সাইজ, যেখানে কোনো সাইজিং উল্লেখ করা নেই। তো বুটস্ট্র্যাপের সাইজ কোনগুলো? ওই যে মিডিয়া কোয়েরিতে যেগুলো ছিল SM, LD, LG, XL, তারপর ডাবল XL, এগুলা। তো সাইজিংটা আপনি এই ফর্ম কন্ট্রোলের মধ্যে উল্লেখ করে দিতে পারেন। এই যে একটা ইনপুট ফিল্ড নরমালি কি দিছিল ফর্ম কন্ট্রোল, মানে এটা ডিফল্ট, খালি ফর্ম কন্ট্রোল দিলে সেটা ডিফল্ট যে সাইজ ওই সাইজে আসবে। ঠিক আছে, আর যখন আপনি চান যে একটু বড় দরকার আমার, তখন বলবেন কি ফর্ম কন্ট্রোল -LG, দ্যাট মিনস আমি একটু বড় সাইজের চাইছি। আবার ছোট চাইলে SM, ছোট চাইলে SM। এটার পরে যদি আমরা একটা
জায়গা নিয়ে আসছে। এখন আমি চাই এটা অর্ধেক জায়গা নিয়ে আসুক, কিন্তু মাঝখানের দিকে আসুক, সেন্টারে আসুক জিনিসটা। তার জন্য আরেকটা শর্টকাট হলো অফসেট ইউজ করা। শর্টকাট কি? অফসেট ইউজ করা। এই যে কলেজ জি6, এখন এটার দুই পাশে তাহলে মানে এতটুকু জায়গা কতটুকু খালি আছে এখানে? এখানে কত 6 কল খালি আছে না? এখন আপনি যদি চান যে আমি এই জিনিসটাকে মাঝখানে আনতে চাই, আমি এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসবো, তাইলে এই পাশ থেকে কত কল থাকবে আর এই পাশে কত কল থাকবে? এখানে খালি ছিল কত? এতটুকু কত? 6 ভাগ না? তো আমি যদি এইটারে মাঝখানে আনি, তাহলে এই 6 কি দুই পাশে সমান সমান ভাগ হয়ে যাবে? তাহলে কত করে? 3 করে। এই সিস্টেমটা এখানে ইউজ হয়। আপনি বললেন কলেজ জি6, পাশে বলে দিবেন কি? অফসেট। বলেন। এখানে তো আমার একটা কলই আছে। রো যখন দিবেন তার মানে ওই যে ফ্লেক্স করে না, পাশাপাশি নিয়ে যায়, তখন জিনিসটা পাশাপাশি যায়। ঠিক আছে? দেখো এখন কোথায় চলে আসছে? মাঝখানে। মাঝখানে আসছে কেন? ওই যে অফসেট 3 দেওয়া আছে না, অফসেট কিন্তু 6 না, অফসেট হবে কত? 3, মানে দুই সাইডে যতটুকু ভাগ হবে ওই জায়গাটা। এটা যদি একটু ইন্সপেক্ট করে দেখেন, এই পাশে যে অরেঞ্জ অংশটা দেখতেছেন না, এই যে অংশটা, এটাই হলো অফসেট 3। এই যে কন্টেইনার কলেজ জি6 অফসেট 3, এভাবে অনেক সময় মাঝখানে নিয়ে আসা। এবার এই মাঝখানের মধ্যে আচ্ছা রো দিয়ে নিই না, রো দিয়ে নিই। রো আসলে কি ফ্লেক্সের কাজটা করে, ফ্লেক্স করলে যখন পাশাপাশি যায়, রো দিলে বিষয়টা পাশাপাশি যায়। তো কলেজ জি6 অফসেট 3। এবার ধরেন এখানে আমরা একটা ফর্ম নিই, শুধু ফর্মের জন্য কিন্তু কোনো ক্লাস লাগে না, এই জন্য এখানে তো শুধু লেভেল নিচ্ছে, ফর্ম ট্যাগ নেই। আমরা একটা ফর্ম ট্যাগের ভিতর নিয়ে আমরা একটা ফর্মের মধ্যে ফার্স্টে কি নিচ্ছে, একটা ধরেন আমি কি নিব, লেভেল, একটা ফর্ম কন্ট্রোল লেভেল, একটা ফর্ম কন্ট্রোল, সরি ফর্ম লেভেল, একটা ফর্ম লেভেল। ঠিক আছে? আইডিটা এখানে দরকার নেই, যেহেতু এখন এখানে সাবমিশন হইতেছে না, আইডিটা এখানে দরকার নেই। আর এরপর ইনপুট ফিল্ড প্লেস হোল্ডার, তো পুরোটাই নিয়ে কষ্ট করবে। এই যে সাইজটা আসছে, এটা হলো কি? ডিফল্ট সাইজ। এটা হলো ডিফল্ট সাইজ। আর এই ডিফল্ট সাইজের মধ্যে আপনি যদি এখন বলেন যে ফর্ম কন্ট্রোল লার্জ সাইজের বড় হয়ে আসছে, তারপরে আবার যদি বলেন আরো ছোট, বাকিগুলো কাজ করবে। যদি এক্সপ্রেস চলা আসছে, বাকিগুলো কিন্তু না। এখানে আছে কয়টা শুধুমাত্র? তার মানে দুইটা, একটা হলো বড়, একটা ছোট, আর একটা ডিফল্ট। সাইজিং তিনটা আছে, একটা হলো বড়, আরেকটা ছোট, আর একটা ডিফল্ট। তো যখন বড় ইনপুট ফিল্ড লাগবে তখন এস ইউজ করবে, যখন ছোট লাগবে তখন এসএ, আর যখন যদি ডিফল্ট লাগে তাহলে শুধুমাত্র ফর্ম কন্ট্রোল দিলেই হবে। এরপর হচ্ছে কি ব্যাপারে? ফর্মের টেক্সট, মানে ফর্মের টেক্সট। ফর্মের ভিতরে আপনি যে লেখাগুলা ইউজ করবেন, এই যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে না, যে পাসওয়ার্ড একটা স্মল লেটার লাগবে, একটা ক্যাপিটাল লেটার লাগবে, একটা এক্সট্রা ইয়ে লাগবে, ওটার জন্য ফর্ম টেক্সট ইউজ করা হয়। ফর্ম টেক্সট ইউজ করে কিসের মধ্যে? একটা ডিভের মধ্যে। ডিভের মধ্যে যখন ফর্ম টেক্সট ইউজ করেন, এটা একটা ইনপুট ফিল্ডের পরে আসে না, যখন ইনপুট ফিল্ডের পরে থাকে তখন এই ফর্ম টেক্সট ক্লাসটা মনে করে যে না, এই যে লেখাটা, এই লেখাটা হলো এর উপরবর্তী যে ইনপুট ফিল্ডটা, সেটার জন্য কিছু ইনস্ট্রাকশন। ঠিক আছে? সবসময় যে ইনস্ট্রাকশন থাকে এমন না, কিছু ক্ষেত্রে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ডের ক্ষেত্রে থাকে। আবার অনেক সময় লেখা থাকে না যে বড় হাতে লিখতে হবে, গভর্নমেন্ট জবের যে ফর্মগুলো ফিল আপ করতে লিখে দেয় যে নাম বাংলায়, নাম ইংরেজিতে, বাবার নাম বাংলায়, বাবার নাম ইংরেজিতে, এগুলোর জন্য ফর্ম টেক্সট ইউজ করা হয়। ঠিক আছে? যেমন এই যে একটা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে কি লিখবো? তারপর টেক্সট এরিয়ার নিচে আমরা একটা ফর্ম কন্ট্রোল দিয়ে বলে দিতে পারি যেখানে কি লিখবেন। এখানে ধরেন লিখতে পারেন
এগুলো ফ্লেক্স হয়ে গেছে অটোমেটিক, ভিতরে এলিমেন্টগুলো কি পাশাপাশি যাবে। তারপরে যে কলগুলা, এই কলগুলোর সাথে কি কোনো কিছু উল্লেখ করেনি কত পার্সেন্ট, জাস্ট কি করে দিছে অটো করেছে, মানে যতটুকু জায়গা লাগে ডিফল্ট ততটুকু জায়গা রেখে অটোমেটিক কি করবে পাশাপাশি বসা করবে। এই জন্য কি এই জিনিসটা পাশে বসছে, এটা এই জিনিসটা কি পাশে বসছে। এখানে যেমন আমার এই দুটো একটা ইয়ার মধ্যে আছে না, এক সিরিয়ালে আছে না, কোনো কলের মধ্যে নেই কিন্তু একটা কলের মধ্যে না সবগুলা, এই যে কলাম, এই কলামের মধ্যেই কিন্তু আমার ফর্ম পুরোটা আছে। এই জন্য আমার এখানে আসছে কি হয় বাই ডিফল্ট সবগুলো নিচে নিচে। আর এটা কিন্তু আমি আলাদা আলাদা কলের মধ্যে রাখতাম, 12 কলের মধ্যে দিয়ে ভাগ করে নিতাম, যে কল 3 এর মধ্যে থাকবে আমার লেভেলটা, তারপরে কল 3 এর মধ্যে থাকবে আমার ইনপুট ফিল্ড, তারপরে কল 3 এর মধ্যে থাকবে আমার আরেকটা লেভেল। তাহলে কি পাশাপাশি তাহলে আসবে এরকম পাশাপাশি। ঠিক আছে, এই যে একটা নতুন জিনিস দেখেন কল অটো, কিন্তু যেটা শুধু কল ইউজ করতাম না, এটাকে কল অটো ইউজ করা যায়। এরপরে ইনপুট টাইপ ডিসেবলড টাইপের সাথে পাশে জাস্ট ডিসেবলড ইনপুট ডিসেবলড ইউজ করে দিবে। এই ডিসেবল অ্যাট্রিবিউটটা ইউজ করলে কি হয়, এটা ডিসেবল হয়ে যাবে। ধরেন ইনপুট ফিল্ড কই, এই যে ইনপুট ফিল্ড, এটা যে কোনো জায়গায় বলে দিলেন যেটা কি ডিসেবলড, আমি কিন্তু এটাতে আর লিখতে পারবো না। ডিসেবলটা কেন ইউজ হবে, ডিসেবলটা ইউজ হয় ধরেন ইনপুট ফিল্ডের ভ্যালু থাকে। ধরেন আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিই টেক্সট এরিয়া, এরপরে আমি একটা টেক্সট এরিয়া নিই ইনপুট, একটা ইনপুট টাইপ নিলাম, ঠিক আছে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, এটা ইনপুট টাইপ আসছে এটা। এই ইনপুট ফিল্ডটা, ঠিক আছে, এখন এই ইনপুট ফিল্ডের মধ্যে আপাতত কোনো ডাটা আছে যেহেতু আমি এন্ট্রি দিইনি, বাট এটার মধ্যে ভ্যালু নামে একটা জিনিস আছে, ভ্যালু দিয়ে ডাটা বসায় দেওয়া হবে। আমি যদি বলি এটার ভ্যালু ধরেন 500, ভ্যালু 500, এখন কিন্তু এটা 500 আগে থেকে যখন কেউ পেজে ঢুকবে এটার ভ্যালু কি 500, এটা কিন্তু টেক্সট হিসেবে কাজ করে, আমি চেঞ্জ করতে পারবো, আমি কি এখন চেঞ্জ করতে পারতেছি। তো যখন আপনি ইউজারের থেকে অনেক সময় ডাটা নেন না, আপনি যখন ধরেন একটা ই কমার্সে একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, তো আপনি কি করলেন অ্যাড টু কার্টে ক্লিক করলেন, অ্যাড টু কার্টে ক্লিক করলেন, তখন ওখানে কিন্তু একটা ফর্ম সাবমিট হয়। যখন অ্যাড টু কার্টে ক্লিক করেন ওখানে কিন্তু একটা ফর্ম সাবমিট হয়, বাট ওই ফর্মটা দেখা যায় না। ওই ফর্মের মধ্যে কি একটা ফিল্ড থাকবে আলাদা, অবশ্যই প্রোডাক্টের টাইটেলের জায়গায় একটা টাইটেল থাকবে, তারপর প্রোডাক্টের প্রাইসের জায়গায় একটা প্রাইস থাকবে, তারপর কোয়ান্টিটির জায়গায় একটা কোয়ান্টিটি থাকবে, বা ওইটা ম্যানুয়ালি আপনি দিতে পারবেন, ওটা কি হয় অটোমেটিক চলে যায়। আপনি যখন ওই প্রোডাক্টে ঢুকছেন তখন অটোমেটিক ওই ফর্মের যে ইনপুট ফিল্ড, ওইখানে ধরেন ওই প্রোডাক্টের প্রাইস ধরেন 500 টাকা, বাই ডিফল্ট বসে গেছে। কিভাবে বসে, এই যে ভ্যালুর মাধ্যমে বসে। এখানে তো আমি 500 লিখে দিচ্ছি, এখানে তখন তো আর 500 লেখা থাকবে না, তখন প্রোডাক্টের প্রাইসের যে একটা ভ্যারিয়েবল থাকবে ওই ভ্যারিয়েবলটা এখানে বসবে। দ্যাট মিনস আপনি যেই প্রোডাক্টে ঢুকেন ওই প্রোডাক্টের প্রাইসে কি এই ভ্যালুর জায়গায় চলে আসবে। এখন আবার সমস্যা, আপনি যদি একটু তালাই করে ধরেন 500 কে চেঞ্জ করে 0 করে এরপরে সাবমিট করেন, করতে পারেন না। এই কাজ যাতে না করতে পারেন এই জন্য কি করা হয়, এটাকে ডিসেবল করে দেওয়া। এখন এটার প্রাইস যতই থাকুক ওটা আপনি কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে দুইটা জিনিস ইউজ, একটা হলো ডিসেবলড আর একটা ভ্যালু। এখন ধরেন প্রোডাক্টের প্রাইস যদি 1000 হয়, অটোমেটিক কি এই ফিল্ডের ভ্যালু 1000। এখন এই ফর্মটা যদি আপনি ধরেন নিচে লেখা আছে আর নিচে যদি একটা সাবমিট বাটন থাকে, যে এটার নিচে আরেকটা সাবমিট বাটন থাকবে, যে ইনপুট টাইপ সাবমিট, এইখানে আপনার এটা ডিসেবল থাকবে না। দিলেন যে বাটন টাইপ সাবমিট, এখানে বললেন যে এখন যে আপনি অ্যাড টু কার্ট করবেন এই জিনিসটা কিন্তু প্রোডাক্টের প্রাইস যত থাকবে এই ফর্মে তত ডাটাই অটোমেটিক পয়সা করবে। ঠিক আছে, তাহলে অটোমেটিক পয়সা করবে। তার চেয়ে বড় কথা এটা থাকবে কি
টাইটেল প্রাইস সব কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে ডাটাবেসে চলে গেছে। যখন সাবমিট করবেন ডাটাবেসে চলে গেছে। এরপর যখন অ্যাড টু কার্ট পেজে যাবেন তখন ওই ডাটাটাই কিন্তু জাস্ট উঠে আসে। এভাবে অ্যাড টু কার্ট কাজ করে। এই জন্য ডিসেবলড ইউজ হয় আর এই ভ্যালুটা ইউজ হয়, ডিসেবলড আর ভ্যালু ইউজ হয়। এরপরে আছে কি আমাদের রিড অনলি। রিড অনলি কি করে? রিড অনলি বুলিয়ান অ্যাট্রিবিউট অন অ্যান ইনপুট প্রিভেন্ট মডিফিকেশন অফ ইনপুটস ভ্যালু। কিছুটা ডিসেবলডের মতোই, যে আপনি ভিতরে যে ভ্যালুটা আছে এটাকে আর চেঞ্জ করতে দেয় না, এটাকে আর চেঞ্জ করতে দেয় না। এটার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ হয়? রিড অনলি অ্যাট্রিবিউট। এটার জন্য রিড অনলি অ্যাট্রিবিউট ইউজ হয়। ডিফারেন্সটা কোথায়? এই দুটো ডিফারেন্সটা ওটাতে কিন্তু আমি ফোকাস করতে পারতাম না। এট দ্য রিড অনলি বলে যান, রিড অনলি ইনপুটস ক্যান স্টিল বি ফোকাসড অ্যান্ড সিলেক্টেড while disable inputs cannot। মানে ডিসেবল দিলে কি এটা একদমই সিলেক্টই করা যায় না। এই যে রিড অনলি, এখানে যদি ডিসেবল দিই এটা কি সিলেক্ট করা যাবে? সিলেক্ট হয় বা ফোকাস হয়? কোনো কিছু হবে না। তো যখন আপনি চান যে এটা একদম ফোকাসই হবে না বা জাস্ট দেখা যাবে, তখন হলো কি ডিসেবলড। আর যদি চান যে দেখ ফোকাস করা যাবে বাট চেঞ্জ করা যাবে না, এটা যদি বলা হয় কি রিড অনলি। এটাকে বলা হয় রিড অনলি। রিড অনলিতে আপনি সিলেক্ট করতে পারেন যে ফোকাস হয়েছে, কিন্তু ফোকাস হয়েছে আবার যে লেখা দেখা যাচ্ছে বাট চেঞ্জ করা যাইতেছে না, এক্ষেত্রে ইউজ হয় রিড অনলি। রিড অনলি প্লেন টেক্সট, যেরকম রিড অনলি একটা এক্সাম্পল দেখাইছি। সাথে কি ইউজ করছে? রিড অনলি প্লেন টেক্সট। এই যে ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট ইউজ করা হয়। এই যে আমরা যখন রিড অনলিটা ইউজ করছি, ফোকাস করা যাইতেছে না, মানে ফোকাস করা যাইতেছে বাট এটা একটা ইনপুট ফিল্ডের মতো দেখা যাইতেছে না, ইনপুট ফিল্ডের মতো। এখানে যদি ইনপুট ফিল্ড না চায়, আপনি যদি ডিরেক্ট প্লেন টেক্সট চান একদম এরকম লেখা মতো প্লেন টেক্সট, তখন ফর্ম কন্ট্রোলের সাথে একটা জিনিস ইউজ করে, এটা কি প্লেন টেক্সট। এটার মধ্যে যদি বলে দেয় যে ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট, এরপর বলছি কি রিড অনলি, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট। এটা কিন্তু একটা ফর্মের ভ্যালু, আর যেটা প্লেন টেক্সট হিসেবে আছে। এটাকে দেখে কেউ বলতে পারবেন এটা যে ইনপুট ফিল্ডের ভ্যালু। এরপর আছে কি আপনার বিভিন্ন ফাইলের ইনপুট আছে। ডিফল্ট সাইজ হলো এটা, মাল্টিপল ফাইল ইনপুট এক্সাম্পল, ডিসেবলড ফাইল ইনপুট অথবা স্মল ফাইল ইনপুট। ওই সেম লার্জ আর স্মলের মতো, লার্জ আর স্মলের মতো। এটা হলো লার্জটা, এটা হলো কি স্মলটা। এই যে আরো লার্জ একটা আছে, বড় সাইজ। এখানেও সেম জিনিস, এই যে ফর্ম কন্ট্রোল এলজি, ফর্ম কন্ট্রোল এসএম, ফর্ম কন্ট্রোল এলজি, ফর্ম কন্ট্রোল এসএম। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা যখন ফাইল আপলোড করি কোনো একটা জায়গায়, ধরেন একটা ফাইল আপলোড নিয়ে নিই। ফাইল বলতে ছবি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, পিডিএফ ফাইল থাকতে পারে, এগুলো তো চুজ করি না। কারণ এই চুজ করার ক্ষেত্রে এখানে দুটো টাইপ আছে, খেয়াল করেন যে ডিসেবল মানে তো বাদ, আর একটা হলো আমার ডিফল্ট, যেখানে আমি একটা ফাইল চুজ করতে পারি। আরেকটার মধ্যে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করছি। মাল্টিপল মানে কি? মাল্টিপল ফাইলস ইনপুট এক্সাম্পল। তখন আমার অনেক ক্ষেত্রে মাল্টিপল ফাইল একসাথে ইনপুট করা লাগে। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, ওয়ার্ডপ্রেসে যখন প্রোডাক্টের ছবি আপলোড করে, তো অনেকগুলো ছবি তো থাকে, একটা একটা করে ছবি আপলোড না করে কি করে, সবগুলো সিলেক্ট করে একবার আপলোড করে দেয়। একটা প্রোডাক্টে 4-5টা ছবি একবারে সিলেক্ট করে আপলোড করে দেয়। তখন আমার কি করা লাগে? ইনপুট ফিল্ডে মাল্টিপল
মাল্টিপল ফাইল যাতে নিতে পারে এই জন্য ইনপুট ফিল্ডের সাথে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করে। এটা কি ইউজ করছে? ইনপুট টাইপ ফাইল পাশে লিখে দিলাম কি মাল্টিপল, পাশে বলে দিলাম মাল্টিপল। এখন কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে যদি গ্যালারিতে বা ডাউনলোডসে যাই, এখান থেকে আমি ধরেন একটা দুইটা তিনটা সিলেক্ট করতে পারতেছি না, সব যখন ওপেন করবেন কটা ফাইল সিলেক্ট হয়েছে? তিনটা। মানে একাধিক ফাইল আমি সিলেক্ট করতে পারি। এটার জন্য ইনপুট ফিল্ডের সাথে মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। এরপর কালার পিকার আছে, কালার পিক করার জন্য এই যে একটা ভ্যালু দিয়ে রাখছে। ভ্যালুটা কেন দিছে? কারণ যখন আপনি মাত্র পেজে আসবেন বা ইনপুট ফিল্ডটাতে আসবেন তখন কি কালারটা শো করবে ওইটার জন্য। ওটার জন্য কি করছে? এখানে একটা ভ্যালু দিয়ে রাখছে। ডিফল্ট একটা বেগুনি কালার আছে না, এই কালারের কোডটা হলো কি এই কালার কোডটা। এই কোডটাকে কি বলে? হ্যাঁ, হেক্সাডেসিমাল না, এটাকে হেক্সা কোড বলে। কালার কিন্তু অনেকভাবে ডিফাইন করে, যেমন RGB কালার আছে, RGBA আছে, তারপরে আপনার HSL আছে, HSL কালার, এরপর আছে আপনার হেক্সা কালার। RGB মানে তো হলো রেড গ্রিন ব্লু মিলে যে কালারটা হয়, কিন্তু ডিফাইন করতে গেলে আপনার রেড কত পার্সেন্ট, গ্রিন কত পার্সেন্ট আর ব্লু কত পার্সেন্ট এই জিনিসটা উল্লেখ করে দেওয়া লাগে। এটা যদি বুটস্ট্র্যাপে ডিফাইন করে না, বুটস্ট্র্যাপে মানে এটা CSS এর মধ্যে ডিফাইন করে। যদি এখানে একটা ডিম প্যানেলের আগে একটা ডিম এই জায়গায় আপনি CSS এর মধ্যে কালারগুলোকে বিভিন্নভাবে ডিফাইন করতে পারেন। যদি RGB কালার ডিফাইন করেন, জাস্ট RGB, ঠিক আছে, RGB উল্লেখ করে দেওয়া লাগবে কি কালার। এরপরে আপনি রেড কত পার্সেন্ট লাগবে, গ্রিন কত পার্সেন্ট লাগবে, ব্লু কত পার্সেন্ট লাগবে। এখন যে কোনো কালারের RGB ভ্যালু তার আমাদের মুখস্থ নেই, তো কালার কীভাবে বাইর করবো? আমরা RGB কালার এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। ধরেন এরকম একটা ব্লু কালার, এই কালারের সব ভ্যালু কিন্তু এখানে দিয়েছে। আচ্ছা, আরেকটা কালার ছিল, এটা কি? HSB কালার। তো এখানে সবগুলো ফরম্যাট দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে হেক্সা। হেক্সাটাই সবচেয়ে বেশি ইউজ হয়, হেক্সাটাকে সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ আপনি জানেন না ক্লায়েন্ট কি টাইপের কালার চাইতেছে। সেও বললো ব্লু কালার, আপনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে ব্লু কালার। সে মনে মনে চিন্তা করছে একরকম ব্লু, আপনি দিয়ে রাখছেন আরেক রকম ব্লু। ব্লু তো অনেক রকম। এই যে এখানে যা দেখতেছেন পুরোটাই কি ব্লু এর একটা অংশ। দেখেন এই যে যা দেখতেছি এটাও তো ব্লু, এখানে একটু আগে যে এটাও ব্লু, এটাও ব্লু, এটাও একটা ব্লু, অনেক টাইপের ব্লু। তখন কি করা লাগবে? এমন একটা অ্যাকুরেট কোড দরকার যাতে আপনি অ্যাকুরেটলি বুঝতে পারেন যে উনি এইটাই চাইছেন, উনি যাতে ভুল ধরতে না পারেন যে আমি তো এমন বলছিলাম আপনি তো এমন দিচ্ছেন। তখন তার খুব সুন্দর একটা উদ্যোগ মানে পদ্ধতি কি, তাকে বলবেন আপনি কালারের হেক্সা কোড দিয়ে। প্রত্যেকটা কালারের একটা হেক্সা কোড থাকে। আর RGBর জন্য এই যে RGB রেড গ্রিন ব্লু, এই ভ্যালুটা জাস্ট কপি করে RGBর মধ্যে বসাই দেবেন, দেখবেন কি একদম অ্যাকুরেট কালারটা। এই কালারটা না অ্যাকুরেট কালার। সেম ভাবে CMYK কালারও ইউজ করতে পারেন। CMYK মানে কি? সায়ান মেজেন্টা, কি যেন সায়ান মেজেন্টা ইয়েলো, কি মানে যে ব্ল্যাক বোঝানো হয়। সায়ান মেজেন্টা ইয়েলো আর ব্ল্যাক, এই চারটা কালারের কম্বিনেশন দিয়ে সঠিকভাবে কালার তৈরি করা যায়। এই কালারগুলোকে বলা হয় CMYK কালার। CMYK কালার কখন ইউজ করা হয়? CMYK কালার ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট মিডিয়াতে,
মানে আপনি যে জিনিসটা প্রিন্ট করবেন, আমরা যখন এই ব্যানার প্রিন্ট করি, ব্যানার, পোস্টার, ফেস্টুন যেগুলো প্রিন্ট করা হয়, এই সবগুলোতে ইউজ করা হয় কি সিএমওয়াইকে কালার। বিজনেস কার্ড প্রিন্ট করে, লিফলেট প্রিন্ট করে, এই সবগুলোতে কোন কালার ইউজ করা হয়? সিএমওয়াইকে কালার। আর আরজিবিটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটের জন্য, মানে যেগুলো আপনি প্রিন্ট করবেন না, যেটা হয়তো আপনি ফেসবুকে পোস্ট করবেন বা ইউটিউবে পোস্ট করবেন, গুগলে রাখবেন বা ওয়েবসাইটে রাখবেন, এগুলোর জন্য আরজিবি ইউজ করা হয় বা কি হেক্সা ইউজ করা হয়। আর যেগুলো প্রিন্ট করে ওইগুলোর জন্য সিএমওয়াইকে ইউজ করা হয়। তো ওয়েবসাইটের জন্য সিএমওয়াইকে নিয়ে টেনশন নেওয়ার কারণ নাই। আরেকটা আর ইউজ হয় এইচএসবি আর এইচএসবি, যদিও এগুলো খুব কম ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? হেক্সা। তবে এগুলোও ইউজ করা যায়, সবসময় ইউজ হয় সেমভাবে। আপনি জাস্ট কালার কোডটা জাস্ট কপি করে নেবেন, এখানে বলে দিবেন আগে কি কালার, আরজিবি না আমি ধরেন এইচএসবি কালার ইউজ করব। এইচএসবির মধ্যে পার্সেন্টেজটা বাড়াবো, বসাই দিই। এইচএসবি ডিরেক্ট বসানো। ও আচ্ছা, এইচএসবি ডিরেক্ট বসানো, আমাদের এইচএসএলটাই বসে, এইচএসএলটা বসে, এইচএসবিটা ডিরেক্ট সিএসএস এর মধ্যে বসানো। আমি এখানে ইউজ করবো এইচএসএল। এইচএসএল কালার কোনটা? এইচএসএল এইচএস কালার এখানে আসলে ভ্যালুগুলো অ্যাকুরেটলি দেওয়া নাই। দেখেন প্রথমে দেওয়া কি একটা ডিগ্রি, এরপর কি পার্সেন্ট, পার্সেন্ট। আর অ্যাকুরেট ভ্যালু কিরকম? ডিগ্রি ছাড়া, ডিগ্রি ছাড়া। ডিগ্রিটাকে ডিগ্রি সরাই দিয়ে সমস্যাটা কই? সমস্যাটা এখানে যে কালারটা আমরা দিচ্ছে না, তো প্রথম যে ভ্যালুটা এটা কি ডিগ্রিতে ডিক্লেয়ার করছে, সিএসএস এর মধ্যে ডিগ্রিটা নেয় না। এই জন্য কি করতে হবে? ডিগ্রির যে সাইনটা, ছোট যে সিম্বলটা, এটাকে জাস্ট উঠাই দিতে হবে। আপনি যেখানে কোনো কালার বসান, জাস্ট ওই ডিগ্রির সাইনটা জাস্ট উঠাই দিন। ডিগ্রির সাইনটা উঠাই কালার চলে আসছে, ঠিক আছে? এই কালারগুলো আপনারা ইউজ করতে পারেন। আরজিবি, আরজিবি আর আরজিবি কালার, আরজিবি কালার সেম, জাস্ট এখানে একটা আলফা ভ্যালু থাকে যেটা কি অপাসিটি নিয়ন্ত্রণ করে, এটা অপাসিটি নিয়ন্ত্রণ করে। এরপর আছে এইচএসএল, আপনার হিউ, স্যাচুরেশন আর কি লাইটনেস। হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এই তিনটে ভ্যালু দিয়ে, হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এই তিনটার ভ্যালু দিয়ে কালার ডিফাইন করে। আর এটা তো হেক্সা কালার আছে, একটা এইচএসবি কালার আছে। এইচএসবি আসে থেকে এইচএসবি আসে হিউ, স্যাচুরেশন, ভ্যালু, হিউ, স্যাচুরেশন, ভ্যালু আর কি, ঠিক আছে? তো কালার পিকারের মধ্যে আপনি এভাবে হেক্সা ভ্যালু বসাই দিতে পারেন। এই জন্য ইনপুট টাইপ কালার বাই ডিফল্ট ভ্যালু থাকবে কি এই কালার। এখানে আপনি যে কালার রাখতে চান ওই কালারের ভ্যালুটা এখানে বসাই দিতে পারেন। তারপর কি করছে? ডিটেইল লিস্ট। ডিটেইল লিস্ট কি করে? ডিটেইল লিস্ট allow you to create a group of options that can be accessed from within a input, ঠিক আছে? within a input, these are similar to select element। select element ছিল না একটা, যেমন অনেকগুলো অপশন থাকে ড্রপ ডাউনের মতো, ওই ড্রপ ডাউনেরই একটা বুটস্ট্র্যাপ ভার্সনের নাম কি ডিটেইল লিস্ট। ড্রপ ডাউনের একটা বুটস্ট্র্যাপ ভার্সন, এটার নাম কি ডিটেইল লিস্ট। এই যে আমি ক্লিক করার পর যে ভ্যালুগুলো আসতেছে, এখান থেকে ভ্যালু সিলেক্ট করতে পারতেছি। সাজেশনও শো করে অটোমেটিক, নিজেরা লিখতেছেন ওটার সাথে সিমিলার কোনো কিছু আপনার অপশনে আছে কিনা, ঠিক আছে? এটার জন্য কি ইউজ করা হয়? ফার্স্টে একটা ইনপুট ইউজ করা হয়, কি টাইপ? ইনপুট টাইপ ফর্ম কন্ট্রোল না,
লিস্টের মধ্যে থাকে কি অপশনগুলো, ইনপুট প্রথমে একটা ইনপুট ফিল্ড থাকবে, এটার ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। সব ইনপুট ফিল্ডের ক্লাসই কি ফর্ম কন্ট্রোল, এটা সমস্যা নেই। সমস্যা হলো এখানে আরেকটা জিনিস যে আপনি এই যে একটা লিস্ট ডিফাইন করে দিছে না, এই লিস্টের একটা ভ্যালু দিচ্ছে ডাটা লিস্ট অপশনস, ডাটা লিস্ট অপশনস, এটা কিন্তু ডিফল্ট, এটা আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। বাট এই যে ডাটা লিস্ট নামে আলাদা একটা সেকশন করছি, যে ডাটা লিস্ট একটা ট্যাগ, এই ডাটা লিস্ট ট্যাগের আইডি দিছে কি ডাটা লিস্ট অপশন, এই আইডিটাই কিন্তু এখানে কল করতে হবে। এই আইডি যদি এখানে কল না করেন তাহলে কিন্তু ইনপুট ফিল্ডটা পাবে না, যে আমি যে ডাটাগুলো শো করব, আমি তো একটা ডাটা লিস্ট শো করব, বাট কোন ডাটা লিস্টটা শো করব, ওই ডাটা লিস্টটায় আপনাকে একটা ডাটা লিস্ট ট্যাগের মধ্যে কি থাকে অনেকগুলো অপশন, সিলেক্টের মধ্যে যেমন অপশন থাকে এখানেও ওইভাবে সেম ভাবে অপশন দিয়ে প্রত্যেকটা অপশনের আপনি আলাদা আলাদা কি ভ্যালু বের করে দিবেন, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা ভ্যালু সেট করে দিবেন। আর যখন কেউ এই ইনপুট ফিল্ডটাতে ক্লিক করবে তখন এই ইনপুট ফিল্ডটা দেখবে কি যে তার এখানে লিস্টের মধ্যে একটা ডাটা লিস্ট অপশন নামে একটা অপশন আছে, ডাটা লিস্ট অপশন নামে কি একটা লিস্ট আছে। তখন সে ওই পেজের মধ্যে গিয়ে খুঁজবে যে আচ্ছা ডাটা লিস্ট অপশন নামে একটা পেজ আছে, কই গেল, এই যে ডাটা লিস্ট অপশন নামে কি একটা লিস্ট আছে, এই নামের কোনো আইডি কি এই পেজে আছে কিনা, ঠিক আছে, এই নামের কোনো আইডি এই পেজে আছে কিনা। যখন দেখবে যে না এই নামের একটা আইডি এই যে ডাটা লিস্ট আইডির মধ্যে দেওয়া আছে ডাটা লিস্ট আইডি, তখন সে এই অপশনগুলোকে ড্রপ ডাউন আকারে শো করবে। বুঝছেন এটা কিভাবে কাজ করে, এই অপশনগুলোকে তখন সে ড্রপ ডাউন আকারে শো করবে। এটা আপনি ইউজ করতে পারেন যখন ডেট অফ বার্থের মধ্যে মান্থ সিলেক্ট করেন না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটার জন্য ইউজ করতে পারেন। সেটা হলো কি ডাটা লিস্ট, ডাটা লিস্ট, ডাটা লিস্টের পরে সার্চের সিলেক্ট, সিলেক্টের মধ্যে কি কি আছে, সিলেক্টের মধ্যেও সেম আপনার ফর্ম কন্ট্রোল দেওয়া আছে, ফর্ম কন্ট্রোল, ফর্ম সিলেক্ট, আলাদা তেমন কোনো ক্লাস নাই। একটা ক্লাস আছে নতুন সিলেক্টেড, ওপেন দিস সিলেক্ট মেনু। সিলেক্টেডটা ইউজ করা হয় কেন, কেউ যখন ফার্স্ট টাইম ওয়েবসাইটে ঢুকবে বা রিলোড করে আসবে তখন বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকবে, বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকবে। আর অপশনসের ক্ষেত্রে একটা জিনিস কি, আপনি যখন এই ওয়ান নামে একটা অপশন, ধরেন এই অপশনটা আপনি সিলেক্ট করে ফর্মটা সাবমিট করবেন, ডাটাবেসে কিন্তু এই ওয়ানটা যায় না, ডাটাবেসে যায় কোনটা, এই ভ্যালুটা, এই ওয়েবসাইটের যে ভ্যালুটা থাকে মানে ফর্মের সাথে যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটা মূলত ডাটাবেসে যায়, এই ওয়ানটা জাস্ট টেক্সট হিসাবে থাকে, জাস্ট টেক্সট হিসাবে শো করে, বাট ডাটাবেসে মেইনলি যায় এই ভ্যালুর মধ্যে যেটা আছে ওই জিনিসটাই যায়। ঠিক আছে, এখানেও সাইজের ক্ষেত্রে আপনারা এই যে এলজি ইউজ করতে পারেন, ফর্ম সিলেক্ট এলজি, ফর্ম সিলেক্ট এসএম, লার্জ আর স্মলের জন্য, লার্জ আর স্মলের জন্য তার সাথে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। The multiple attribute is also supported. Multiple items select করতে, multiple items সিলেক্ট করা জন্য ক্লিক করে সিলেক্ট করেন, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা লাগে। চেকস এন্ড রেডিউস আছে চেকবক্স ক্রিয়েট করার জন্য, চেকবক্স ক্রিয়েট করার জন্য চেকস এন্ড রেডিউস, তারপর আছে ইন্ডিটারমিনেট, রেঞ্জ বলে দেওয়ার জন্য। এগুলো আপনারা যখন ফর্ম তৈরি করবেন যখন যেটা দরকার হয় এখান থেকে ডিরেক্ট কপি করে ইউজ করতে পারেন, কপি করে ইউজ করতে পারেন। এটা হলো ইনপুট গ্রুপ, হলো ডিরেক্ট একটা রেডিমেড ফর্মের মতো, রেডিমেড ফর্মের মতো যেখানে কয়েকটা ফিল্ড দিয়ে রাখে, এগুলোকে আপনারা কপি করে নিয়ে পরে ফিল্ড আপনার মতো করে এডিট করে নিতে পারেন ফর্ম গ্রুপের মধ্যে। তারপর আছে আপনার ফ্লোটিং লেভেল, ফ্লোটিং লেভেল হলো যখন আপনি ক্লিক করতেছেন দেখেন লেভেলটা কোথায় আছে, ইমেল অ্যাড্রেসটা কিন্তু নরমালি প্লেস হোল্ডারের জায়গায় দিলে চলে যেত না, যদি এটা প্লেস হোল্ডার হিসাবে থাকতো তাহলে জিনিসটা চলে যেত। এখানে এটা ইউজ করছে কি ফর্ম ফ্লোটিং,
যে লেভেলের ক্ষেত্রে বলে দিছে কি ফর ফ্লোটিং ইনপুট, মানে এই যে লেভেলটা ইউজ করছি এই লেভেলটা কোন ইনপুটের সাথে কাজ করবে এই জিনিসটা বলে দেয় কিসে, এই ইনপুট ফিল্ডের আইডিতে। ইনপুট ফিল্ডের মধ্যে আইডিটা দিয়ে দিবেন, আর ওই যে লেভেলের মধ্যে ওই ইনপুট ফিল্ডের মধ্যে যে আইডিটা দিচ্ছেন ওইটাকে ফরের মধ্যে বসাই দিবেন, যে এই লেভেলটা দিস লেভেল ইজ ফর দিস ইনপুট। তাহলে কি হবে অটোমেটিক এটাই, মানে এই ইনপুট ফিল্ডটা এই লেভেলের সাথে বসে যাবে। এখানে কিন্তু সেম ইয়ে দেওয়া যাবে না, এখানে যেহেতু দুইটা আছে ফ্লোটিং ইনপুট আর একটা কি দিছে ফ্লোটিং পাসওয়ার্ড। এখানে যদি আপনার আরো মাল্টিপল থাকে, নেম থাকে, ইমেল থাকে, তখন হয়তো এমন দিতে পারেন যে ফ্লোটিং নেম, ফ্লোটিং ইমেল, ফ্লোটিং ফোন, অথবা ফ্লোটিং 1, ফ্লোটিং 2, ফ্লোটিং 3 এভাবে সিরিয়াল করে দিতে পারেন, অনেক বেশি থাকে। এখানেও তাহলে সেম টু সেম দেওয়া লাগবে, এখানে ফ্লোটিং 1 দিলে এখানে কি ফ্লোটিং 1, এখানে ফ্লোটিং 2 দিলে এখানেও ফ্লোটিং 2, এভাবে দিতে হবে। ঠিক আছে, তারপর আপনার form validation styles also work as expected, form validation এর জন্য এটা ইউজ করতে পারেন। তখন সেম কাজ, তখন কি করতে হবে, তো ভ্যালু দিছে আর লেভেল ফর সেম লেভেল দেওয়া আছে। এখানে যে আইডি থাকবে এখানে ফরের মধ্যে কি ওইটাই দিতে হবে। এই জিনিসটা আপনার ইয়ার ক্ষেত্রেও কাজ করে, ভ্যালিডেশনের জন্য কাজ করে। এরপর আপনার আছে টেক্সট এরিয়া তেমন কিছু না, জাস্ট টেক্সট এরিয়া ফর্ম কন্ট্রোল নতুন কিছু না। এরপর সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশন ইউজ করতে পারেন। সিলেক্ট অপশনের জন্য কি হয় ফর্ম সিলেক্ট, ইনপুট ফিল্ডের জন্য ফর্ম কন্ট্রোল আর সিলেক্ট ফিল্ডের জন্য ফর্ম সিলেক্ট। ফর্ম সিলেক্টের মধ্যে থেকে আপনি একটা একটা করে অপশন বসায় দিবেন, একটা করে কি অপশন বসায় দিবেন। আর একদম লাস্টে কি দিছে লেভেল, লেভেলটা কিসের জন্য ফর ফ্লোটিং সিলেক্ট। এই ফ্লোটিং সিলেক্টটা কই থাকবে, যেহেতু একটা সিলেক্ট অপশনের জন্য এই জন্য ওই সিলেক্টের যে আইডিটা, সিলেক্টের যে আইডি ওই জায়গায় কি আসবে আমার ফ্লোটিং সিলেক্ট, যাতে বুঝতে পারে এই সিলেক্ট অপশনটার জন্য কি আমার এই লেভেলটা ইউজ হইতেছে। তারপর আমার ডিসেবল, এরপর আছে আমার লেআউট, ফর্মের লেআউটের জন্য নরমালি তো ফর্ম থাকে কিরকম, এরকম ফিল্ডগুলা কি নিচে নিচে থাকে। যদি মানে ফিল্ডগুলা চান যে পাশাপাশি যাবে তখন কি ইউজ করা হয় ফর্ম রিড, ফর্ম রিড ইউজ করা হয়। ফর্ম রিড কোনটা, এই যে আমাদের রো কল ছিল না, সেম ওই রো কলের মধ্যে। এখানে যেমন আমাদের সবগুলা ফিল্ড একটা কলামের মধ্যে থাকে, আর এখানে কি ফিল্ডগুলো আলাদা আলাদা কলামের মধ্যে। এই যে একটা রো নিছি, দ্যাট মিনস এটার ভিতরে যে এলিমেন্টগুলো এগুলো পাশাপাশি আসবে, এর মাঝখানে অনেকগুলো কি করছে কল দিছে, আর প্রত্যেকটা কলের মধ্যে একটা একটা করে ইনপুট দিয়ে দিচ্ছে, তার কারণে কি হয়েছে ইনপুটটা পাশাপাশি গেছে। এখানে অনেকগুলো থাকলে পাশাপাশি দেয় না, যদিও দুইটা বা তিনটা থাকলে অনেক সময় পাশাপাশি দিয়ে দেয়। ঠিক আছে, ফিল্ডগুলো পাশাপাশি দিয়ে দেয়। আর এই যে গাটার্স, গাটার্স কি বলছিলাম, গাটার্স কোনটা, গাটার্স কোনটা বলেন তো, মনে আছে গত ক্লাসে বলছিলাম, যখন একটা রো থেকে আরেকটা রো নেই না, মানে সরি রো এর মাঝখানে যে কলামগুলো নেই, দুইটা কলামের মাঝখানে একটা ডিফল্ট গ্যাপ থাকে না, এই ডিফল্ট গ্যাপটাকে কি বলে, এই ডিফল্ট গ্যাপটাকে বলা হয় গাটার্স। তো এই যে রো এর মধ্যে বলে দিছে কি G-3, এই জি মানে কি গাটার্স, গাটার্স 3, দ্যাট মিন্স এই যে কলগুলো যেতেছে এই কলগুলোর মধ্যবর্তী জায়গায় এরকম 3 গাটার সমান পরিমাণ জায়গা থাকবে। 3 গাটার সমান পরিমাণ কি জায়গা থাকবে, 3 গাটার সমান পরিমাণ কতটুকু জায়গা, এখানে যদি চেক করেন যে G-3, এই যে G-3 কতটুকু জায়গা, গাটার x 1 রিম, 1 রিম সমান কত পিক্সেল, 1 রিম সমান কত পিক্সেল, হ্যাঁ 1 রিম সমান 16 পিক্সেল। তাহলে গাটার 3 মানে কি, 3 মানে 48, গাটার 3 মানে তো 1 রিম, 3 মানে 1 রিম, তাহলে গাটার 3 মানে 1 রিম মানে 16 পিক্সেল। এই যে মাঝখানে যে গ্যাপটা, এই দুটার মাঝখানে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে কত 16 পিক্সেল।
বুটস্ট্র্যাপের ভ্যালিডেশনের মধ্যে। ভ্যালিডেশন মানে কি? ভ্যালিডেশন মানে হলো আপনি যদি ওই ইনপুট ফিল্ডের মধ্যে আপাতত বুটস্ট্র্যাপের ভাষায় কি ডাটা যদি না দেন, না দিয়ে যদি ফিল আপ করতে চান, তার জন্য তো একটা রিকোয়ার্ড ইউজ করে না, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। রিকোয়ার্ড দিলে কি হয়, যেটা আপনাকে মাস্ট বি ফিল আপ করতেই হবে, যদি ফিল আপ না করেন, তাহলে আপনার কাছে কিরকম একটা ইরর আসবে। যদি ফিল আপ না করেন তাহলে আপনার কাছে ইররটা কিভাবে আসবে, ওই জিনিসটা মূলত রাখা হয় কিসের মধ্যে, একটা ভ্যালিড ফিডব্যাক। একটা হলো ভ্যালিড ফিডব্যাক, আরেকটা কি ইনভ্যালিড ফিডব্যাক। যদি ভ্যালিড ফিডব্যাক কখন হয়, যখন আপনার ডাটাটা ফিল আপ করেন বা ঠিক রাখেন, তখন কি লুকস গুড। আর যদি ইনভ্যালিড হয়, ফিল আপ করেন নাই, তখন কি আসে, ইনভ্যালিড ফিডব্যাক। তখন আসে কি আপনার ইনভ্যালিড ফিডব্যাক। এখানে হাবিজাবি হয়ে গেছে, এগুলোকে সরাই, ফর্ম সহ আছে না। এটার সাথে কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, এটার সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, এটা দেখতে হবে জাভাস্ক্রিপ্টের পরে। আপাতত ধরে রাখেন যে এই জিনিসটা কিভাবে কাজ করবে, যে যদি আপনি ফিল্ডগুলা ফিল আপ ছাড়া যখন দেন না, ফিল আপ ছাড়া যখন সাবমিট করেন, তখন আপনার এই যে নিচে ভ্যালিড ফিডব্যাক যদি ঠিক থাকে, তাহলে ভ্যালিড ফিডব্যাকটা আপনার ভিজিবল থাকে। আর যদি ইনভ্যালিড থাকে, তখন এই যে ইনভ্যালিড ফিডব্যাকের মধ্যে আপনার যে ফিডব্যাকটা আপনি দিয়ে রাখছেন, এই ফিডব্যাকটা কি হয়, ভিজিবল আসে, জিনিসটা ভিজিবলে আসে। এরপরে আসে আমাদের কম্পোনেন্টের মধ্যে কি কি ছিল, এরপরে আসে আমাদের কম্পোনেন্টের মধ্যে কি কি ছিল। কম্পোনেন্টের প্রথমে আছে কি আপনার অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন কখন ইউজ করা হয়, যখন আপনারা ওয়েবসাইটে বিভিন্ন টাইপের এফএকিউ অ্যাড করে না, যে আপনি কেন আমাদের সাথে কাজ করবেন, কেন আমাকে হায়ার করবেন, এরকম এফএকিউ থাকে। এফএকিউ এর জন্য বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন ইউজ করা হয়। অ্যাকর্ডিয়নের মেইন জিনিস হলো আপনার এই যে দুটো জিনিস, অ্যাকর্ডিয়ন হেডার থেকে শুরু করে এই যে স্টুডিও, এতটুকু পর্যন্ত কি একটা অ্যাকর্ডিয়ন, এখানে দুটো জিনিস থাকে। একটা থাকে হলো আপনার অ্যাকর্ডিয়ন হেডার মানে যেটা হলো কি ভিজিবল থাকবে যে জিনিসটা। এরপরে থাকে হলো আমার এটার আন্ডারে একটা কোলাপসিবল, এটাকে বলা হয় কি কোলাপসিবল, কোলাপস 1 দিছে কেন, কারণ এই যে প্রথম একটা কোলাপস 1 দেওয়া আছে। কোলাপস 1, এই যেটার সাথে একটা বাটন কি কোলাপস 1। এই বাটনটা কোন বাটনটা, এই বাটনটা হলো আমার এই যে এই বাটনটার এরিয়া কন্ট্রোল এবং ডাটাবেস টার্গেট দিছি কি এই যে আইডি কোলাপস, এই যে হ্যাশ দিছে না ডাটাবেস টার্গেট, দ্যাট মিন্স ও কাকে টার্গেট করবে, এই যে কোলাপস 1 নামে একটা আইডি আছে এটা। এই বাটনটা কি করবে, এই বাটনটার মধ্যে এই অপশনটা ভিজিবল থাকবে এবং এই বাটনটার মধ্যে যখন কেউ ক্লিক করবে
একটা অ্যাকর্ডিয়ন। এখন আমার সমস্যা কি হবে জানো, এই চিনে দিছি না, দেখো উপরেরটাও নামতেছে নিচেরটাও নামতেছে। কেন দুইটা একসাথে নামতেছে? কারণ দুইটারই কি এই যে আমি এটা কপি করে পেস্ট করছি না, এইটা ডাটাবেস টার্গেট কোলাপস 3 নামে আইডি না। এবার উপরের যেই যে বক্সটা আছে এটার আইডিটা দেখেন কোলাপস 3, নিচে যেটা আছে এটার আইডিও কি কোলাপস 3। মানে এই পেজের মধ্যে যত ইয়ার আইডি কোলাপসের আইডি কোলাপস 3 থাকবে, যত ডিভের আইডি প্রত্যেকটা ডিভের মধ্যে সে কি করবে কোলাপসটাকে অন করবে। এই জন্য এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। কোলাপস 3 থেকে এখান থেকে আমি ধরেন এটাকে চেঞ্জ করে দিব কোলাপস 4। তো অ্যাকর্ডিয়ন কপি করে পেস্ট করলে অবশ্যই কোলাপসগুলো কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, কোলাপসগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন আর উপরেরটা নিয়ে কোনো সমস্যা নেই, এখন ও ওর মতো কাজ করবে, ও ওর মতো কাজ করবে। এভাবে আপনার যতগুলো দরকার অ্যাকর্ডিয়ন বানিয়ে নিতে পারে। এটা বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। একটা হলো ফ্লাশ, মানে সিস্টেমের জাস্ট ডিজাইনটা একটু আলাদা। হলো ফ্লাশ, হলো অ্যাওয়ে ওপেন, অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন মানে এটা যখন আপনি কেউ পেজে আসেন এটাকে এখানে আগে থেকে ওপেন, প্রথমটা আগে থেকে ওপেন থাকে, প্রথমটা আগে থেকে ওপেন থাকে। এই জন্য কি ইউজ করছে, এই যে ডিভ আইডি অ্যাকর্ডিয়ন কোলাপস শোয়ের জন্য কি হয়, এটা অলওয়েজ ওপেন থাকে। ক্লিক করার পরে এরপরে অফ হয়। এরপর আসি আপনার অ্যালার্টস। অ্যালার্ট ইউজ হয় কখন, যখন আপনার কোনো কিছু ধরেন ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল বা ফেল, ট্রাই এগেইন, এইসব ক্ষেত্রে আপনার অ্যালার্টটা ইউজ হয়। প্রোভাইড কন্টেক্সচুয়াল ফিডব্যাক মেসেজ ফর টিপিক্যাল ইউজার অ্যাকশন উইথ দ্য হ্যান্ডফুল অফ অ্যাভেলেবল অ্যান্ড ফ্লেক্সিবল অ্যালার্ট মেসেজ। মানে ইউজারকে বিভিন্ন টাইপের মেসেজ দেওয়ার জন্য। এটার মধ্যেও আবার সেম কালার অনুযায়ী 6টা ভাগ করা আছে। একটা হলো অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো। যদি বিপজ্জনক কিছু হয় অ্যালার্ট ডেঞ্জার, যদি সাকসেসফুল হয় তাহলে অ্যালার্ট সাকসেস। ঠিক আছে, এরপর আসি ব্যাচ। ব্যাচ মানে লেখার পাশে এরকম ছোট 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 ব্যাচ কি করে অ্যাড করে দেয়, ছোট 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 হাইলাইট অ্যাড করে দেয়। এটার জন্য ইউজ হয় কি ব্যাচ। আর ব্যাচ ইউজ হয় কোথায়, স্প্যান ট্যাগের মধ্যে। স্প্যান ট্যাগ নিয়ে কাজ করছেন, মানে ট্যাগের সাথে আপনি ছোট কিছু অ্যাড করতে চান, স্প্যান ট্যাগ দুটোর মধ্যে দিয়ে দেয়। ধরেন ওয়েবসাইটে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছেন, পাশে ব্যাজের মধ্যে দিয়ে দিলেন যে নিউ অ্যারাইভাল বা অফার চলতেছে বা ডিল চলতেছে, এরকম কিছু, সেরকম কিছু অ্যাড করতে পারেন। এরপর আপনার বাটনের মধ্যে নোটিফিকেশন শো করে দিতে চাইলে এখানেও আপনি স্প্যান ট্যাগ ব্যাচ ইউজ করতে পারেন। স্প্যানের মধ্যে কি ব্যাচ ক্লাস ইউজ করতে পারেন। তারপর আপনার পপ আপ নোটিফিকেশন, এই যে উপরে ছোট উপরে 99+, এটার জন্য কোন ক্লাস ইউজ হয়, এটার জন্য কোনো ক্লাস ইউজ করি, এটা ম্যানুয়ালি করছে। কীভাবে ম্যানুয়ালি করছে, এই যে পজিশন অ্যাবসলিউট টপ 0 স্টার্ট -100 স্টার্ট 100, স্টার্ট 100 মানে কি লেফট থেকে 100% সরে আসছে। ট্রান্সলেট মিডল, ট্রান্সলেট মিডল কি কাজ করছে, এটা যদি নর্মালি কর্নারে আসতো 99টা বক্সের ভিতরে থাকতো না, তো ট্রান্সলেট মিডল করার কারণে এই 99 যে ডিভটা, এই ছোট ডিভটা, এই ছোট ডিভের যে মধ্যবর্তী অবস্থান, এই ছোট ডিভের একদম মাঝখানে জায়গাটা, এই যে এই জায়গা আর এই জায়গা, এই যে জায়গাটা ক্রস করছে, এই জায়গাটা বসছে কোথায়, একদম এই ইনবক্স নামে ডিভের কর্নারে, ইনবক্স নামে ডিভের একদম কর্নারে গিয়ে বসছে। ঠিক আছে, এরপর ব্যাচটা ইউজ করছে বোঝানোর জন্য, এটা একটা ব্যাচ আর রাউন্ডেড আর বিজি ডেঞ্জার, এটাকে লাল রং করার জন্য, সেটাকে লাল রং করার জন্য। এখন যদি আপনি এখানে
করছে যে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখা যাচ্ছে কিনা, হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এটার, আর রাউন্ডেড সার্কেল করার জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনি সেম কালার দিয়ে করতে পারেন। প্রাইমারি কালার দিলে এই কালার, সেকেন্ডারি সাকসেস কালার, ডেঞ্জার কালার, ওয়ার্নিং কালার, ইনফো কালার, লাইট কালার। এরপর আপনার আছে ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম কখন ইউজ হয় বলুন তো? ব্রেড ক্রাম কিসে ইউজ হয়? প্রোডাক্টের মধ্যে যখন যান কোনো একটা, ধরেন এই যে উপরে একটা জিনিস দেখছেন, এটার সাথে মিল লাগতেছে না এই জিনিসটা, এই যে জিনিসটা, তাহলে এটাকে কি বলছে, এটা কি ইউজ করছে এখানে? তাহলে ব্রেড ক্রাম ইউজ করছে। ব্রেড ক্রাম কখন ইউজ করে? তাইলে ক্যাটাগরি ডিফাইন করার জন্য। বিভিন্ন ওয়েবসাইটে যখন ক্যাটাগরি কোন পেজের মধ্যে কোন পেজ, তখন এখানে ব্রেড ক্রাম ইউজ করে। তখন এখানে ব্রেড ক্রাম ইউজ করে। এরপর আছে আপনার ডিভাইডার। ডিভাইডার ইউজ করে, এখানে বাই ডিফল্ট তো স্ল্যাশ থাকে, স্ল্যাশের জায়গায় যদি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে চান তখন এই ডিভাইডারটা ইউজ হবে। এখানে আপনি যাই দিবেন ওটাই এখানে শো করবে। আপনার বাটনস আছে, বাটনের মধ্যে তেমন কোনো এক্সট্রা ক্লাস নেই, জাস্ট ক্লাস বিটিএন যখন দেওয়া হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বা বাটন ট্যাগের মধ্যে, দ্যাট মিনস বোঝানোর জন্য যেটা একটা কি বাটন। প্রথমে বুঝাইলেন যে এটা একটা বাটন, আর এরপরে বললেন যে এই বাটনটা কি টাইপের বাটন, এই প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, সাকসেস বাটন, না ডেঞ্জার বাটন, নাকি ওয়ার্নিং বাটন, ঠিক আছে, কি টাইপের বাটন। বাটন ট্যাগ ইউজ করে এটার জন্য বিভিন্ন টাইপের। তারপর আপনার বাটন গ্রুপ, একসাথে অনেকগুলো বাটন রাখতে চাইলে, এগুলো মূলত ম্যানেজের জন্য ইউজ করা হয়, তাই না, ভিউ, এডিট, ডিলিট পাশাপাশি রাখার জন্য বাটন গ্রুপ ইউজ করা হয়। এরপর ইউজ করা হয় কি কার্ড। কার্ড মানে আমরা ইউজ করছি লাস্ট ক্লাসে, সমস্যা নেই, ক্যারোসেলও ইউজ করছি। ক্লোজ বাটন আছে একটা, ক্লোজ বাটন ক্লিক করলে কে কেটে যায়, সেটা বাটন। বাটন আছে আপনার ক্লাবস, অ্যাকর্ডিয়নের মতো, অ্যাকর্ডিয়ন যে ক্লাবসগুলো ইউজ হয়েছে না, সেম ক্লাবস এখানে ইউজ হয়েছে। তারপর আছে আপনার ড্রপ ডাউন, তারপর লিস্ট গ্রুপ আছে, বুটস্ট্র্যাপের লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে যদি এই ক্লাস ইউজ করেন, কি ক্লাস, লিস্ট গ্রুপ নামে ক্লাস ইউজ করেন, এবং লিস্ট গ্রুপের আইটেমগুলোর ক্লাস কি হবে, লিস্ট গ্রুপ আইটেম। তাহলে এটা হলো কি তাদের ডিফল্ট একটা অ্যাক্টিভ আইটেমস। অ্যাক্টিভ আইটেম জাস্ট একটা অ্যাক্টিভ ক্লাস ইউজ করছে, এই অ্যাক্টিভের সিএসএস করা লাগে না, এই অ্যাক্টিভ অটোমেটিক কি করে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লু করে দেবে, মানে যেটা অ্যাক্টিভ থাকবে আর কি। এরপর এটা আরেকটা ডিজাইন আছে ফ্লাশ। ডিফল্টের মধ্যে বর্ডার থাকে, আর ফ্লাশের মধ্যে কি বর্ডার থাকে না, কোনো ফ্লাশের মধ্যে কোনো বর্ডার থাকে না। প্রথমে লিস্ট গ্রুপই ইউজ করছে, এরপর বলছে কি লিস্ট গ্রুপ হাইফেন ফ্লাশ, লিস্ট গ্রুপ ফ্লাশ নামে আলাদা একটা ক্লাস ইউজ করছে। এরপর আপনার নাম্বারের জন্য যেহেতু নাম্বার ইউজ করছে, এটা তো আনঅর্ডার লিস্ট না, এটা কি হয়ে গেছে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আর এরপরে বলে দিচ্ছে লিস্ট গ্রুপ নাম্বার। নাম্বার বলার কারণে ওই যে আগে যে 1 2 3 4 এই জিনিসটা অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। লিস্ট গ্রুপ না দিলেও, মানে লিস্ট গ্রুপ নাম্বার না দিলেও নাম্বার আসতো, বাট কি ডিজাইনটা অন্যরকম থাকতো, মানে বুটস্ট্র্যাপের সাথে ডিজাইনটা মিলতো না। যে অ্যাকর্ডিয়নের পরে যদি আমরা একটা নিই, এই যে 1 2 3 লিস্ট আসছে, এখন ধরেন এটা আমি দিলাম না, নাম্বারটা আমি উল্লেখ করলাম না, আমি তো নাম্বার উল্লেখ না করলে অর্ডার লিস্ট উল্লেখ করছি না, অর্ডার লিস্ট উল্লেখ করা আছে না, কিন্তু অর্ডার লিস্ট দেওয়ার পরে নাম আসে না। এই জন্য যদি বুটস্ট্র্যাপ
বুটস্ট্র্যাপে অর্ডার লিস্ট ইউজ করেন তখন আপনাকে কি করতে হয়, নাম্বারটা উল্লেখ করে দিতে হয়। আর নরমালি উচিত কি, যেহেতু যদি বুটস্ট্র্যাপ না হইতো অর্ডার লিস্ট দিলে তো অটোমেটিক সিরিয়াল আসতো 1 2 3 4 বা ABCD। লিস্ট গ্রুপ হরাইজন্টাল নামে একটা সিস্টেম আছে। সিস্টেম কি, লিস্টটাকে হরাইজন্টাল রাখে। নরমালি তো এরকম থাকে, রেগুলার লিস্ট যেটা নিচে নিচে থাকে, এই যে এখানে কি কাজ হয়েছে একটু দেখুন। প্রথমে একটা আনঅর্ডার লিস্টের মধ্যে বলছে কি লিস্ট গ্রুপ, আনঅর্ডার লিস্টে বলছে লিস্ট গ্রুপ। এটা হলো বুটস্ট্র্যাপের লিস্টের জন্য যে ডিফল্ট একটা কি হবে, লিস্ট হবে, এত পর্যন্ত সমস্যা নেই। এরপর সমস্যাটা করছে থেকে এই যে লিস্ট গ্রুপ হরাইজন্টাল, অর্থাৎ লিস্টগুলা কি পাশাপাশি বসবে। এই যে লিস্টটা বলছে না লিস্ট গ্রুপ হরাইজন্টাল, যদি না দিতাম আমার এই লিস্টটা নিচে নিচে আসার কথা না, নর্মালি তো কি নিচে নিচে আসার কথা, এই আইটেম এ, সেকেন্ড আইটেম এ, থার্ড আইটেম। কিন্তু যখন আপনি এই লিস্টের মধ্যে বলে দিবেন যে লিস্ট গ্রুপ হরাইজন্টাল, তখন এই যে লিস্ট গ্রুপ আইটেমগুলো বাই ডিফল্ট কীভাবে বসবে, পাশাপাশি বসবে। এই জন্য কিন্তু প্রথম যে গ্রুপটা, এই যে প্রথম আনঅর্ডার লিস্ট, এন আইটেম এ, সেকেন্ড আইটেম এ, থার্ড আইটেম, এন আইটেম এ, সেকেন্ড আইটেম এ, মানে লিস্টটাকে পাশাপাশি বসানোর জন্য। সেগুলো একটা আলাদা আলাদা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, আলাদা আলাদা আনঅর্ডার আলাদা আলাদা আনঅর্ডার লিস্ট আর লিস্ট হরাইজন্টাল। এরপর কালারের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট ইউজ করতে পারেন। এরপর মডেল ইউজ করছিলেন আজকে আছে, মডেল ইউজ করা হয়েছে, ন্যাপবার ইউজ করা হয়েছে। এরপর আছে ম্যাপস এন্ড ট্যাবস। ম্যাপস এন্ড ট্যাবস হলো আপনার ওই ন্যাপবারের ভিতরে যে বাটনগুলো, ওগুলাকে আলাদা আলাদা করে দিচ্ছে একদম। আছে আপনার অফ ক্যানভাস। অফ ক্যানভাসটা ইউজ হয় ইয়াতে যায় আবার একটু, এখানে এটা যদি আমরা একটু মোবাইল ভার্সন সাইড থেকে মেনুটা আসতেছে, এটাকে বলা হয় কি অফ ক্যানভাস। এটাকে বলা হয় অফ ক্যানভাস। মিন্স অফ ক্যানভাস কি হয়, যখন আপনার মেনুতে কোনো একটা আইটেম থাকে না, ওটা আপনি চান যে ক্লিক করলে উপরে একটা প্যানেল আসবে, এখানে মেনুই দিতে হবে এমন কিছু না, এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওরা দুই জায়গায় দুইটা ইউজ করছে, এক পাশে মেনু রাখছে আর এক পাশে আপনার কি যেন অ্যাড টু কার্ট রাখছে, মানে কার্টের অপশনগুলো ওই পাশে রাখছে। যেই অংশটা বাইরে থেকে আসতেছে না, এই যে অফ ক্যানভাস যে অংশটা, এই অংশটা আছে কোথায়, এই যে অফ ক্যানভাস ডিউয়ের মধ্যে। অফ ক্যানভাস আলাদা একটা কি ডিউয়ের মধ্যে। আর এই জায়গা কি কাজ করছে, সেম আইডির কাজ করছে। এই অফ ক্যানভাসের মধ্যে দিচ্ছি কি আইডি, আইডির নাম কি অফ ক্যানভাস এক্সাম্পল। এখন এই অফ ক্যানভাস এক্সাম্পলটা আসবে কখন, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিছে না, এই অ্যাঙ্কর ট্যাগের এই যে হাইপার রেফারেন্স কি অফ ক্যানভাস এক্সাম্পল। আর এই যে বাটনটা, এই বাটনের ডাটাবেস টার্গেট কি অফ ক্যানভাস এক্সাম্পল। মানে এই বাটনটা যখন কেউ ক্লিক করবে, এখানে দুটো বাটন আছে, দুটো বাটন হলো এই দুটো বাটন, এই যে একটা আর একটা হলো এই স্রেফ দিয়ে নিয়ে আসছে, আরেকটা কি ডাটাবেস টার্গেট দিয়ে নিয়ে আসছে। দুটোর এক্সাম্পল দেখাচ্ছে। ডাটাবেস টার্গেটের ক্ষেত্রে আমার এই ডাটাবেস টার্গেট ওই আইডিটা হবে, যে আইডিটা আমার ওই ডিফটা আছে। আর
হাইপার রেফারেন্স দিয়ে করলে জাস্ট হাইপার রেফারেন্সের মধ্যে আইডিটা বলে দিলেই হবে, ঠিক আছে, এটা বলে দিলেই হবে। এই অফ ক্যানভাস কয়েক রকমের আছে, একটা আছে এরকম, আরেকটা কেমন আছে, আরেকটা নাম হলো বডি স্ক্রলিং। এটা যখন আসতেছে তখন কি আমি পিছনে স্ক্রল করতে পারতেছি? আমি কিন্তু স্ক্রল করতেছি মাউসে, বাট স্ক্রল কি হইতেছে না। আর বডি স্ক্রলিং মানে ইনেবল বডি স্ক্রলিং, আমার অফ ক্যানভাস আসবে, পাশাপাশি কি আমার এখানে কন্টেন্টও, এখানে কন্টেন্ট ক্লিক করবে, এগুলোও কাজ করবে। অফ ক্যানভাসও চলবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে যে কন্টেন্ট আছে ওগুলোও কাজ করবে। এরপর আছে আপনার বডি স্ক্রলিং অ্যান্ড ব্যাকড্রপ। বাট এই দুটো ডিফারেন্সটা কি? ধরুন এখানে যখন শুধু বডি স্ক্রলিং আছে না, তখন কিন্তু এটাতে আমি যে ফোকাস হইতেছে না, মানে পিছনের প্যানেলটা অ্যাক্টিভ আছে, পিছনের প্যানেলটা কি অ্যাক্টিভ আছে, এগুলো আমি সিলেক্ট করতে পারতেছি। বাট বডি স্ক্রলিং এন্ড ব্যাকড্রপে কি হয়, আপনার এটা স্ক্রল হয়, বাট এগুলোকে এখন ফোকাস হইতেছে কোনো, এগুলো কিন্তু ফোকাস হইতেছে না, মানে স্ক্রল হবে বা কোনো কাজ করবে না, ফোকাস হবে না, বা কোনো অ্যাক্টিভেট করতে হবে না, বা কোনো বাটন আপনি ক্লিক করতে পারবেন না, ক্লিক করলে আপনার এই এটা চলে যাবে, ঠিক আছে। যেন একটাকে বলা হয়েছে শুধু বডি স্ক্রলিং, আরেকটা হলো বডি স্ক্রলিং এন্ড ব্যাকড্রপ। তারপর আছে আপনার স্ট্যাটিক ব্যাকড্রপ, স্ক্রলও হবে না, ক্লিকও হবে না, ঠিক আছে। আবার এই দুটার মধ্যে আবার একটু ডিফারেন্স আছে। বডি স্ক্রলিং এন্ড ব্যাকড্রপ মানে কি, যখন আপনি বাইরে কোথাও ক্লিক করতেছেন এটা চলে যেতেছে অটোমেটিক। বাট স্ট্যাটিক ব্যাকড্রপে কি হবে, আপনি যখন ক্লিক করবেন তখন কোথাও ক্লিক করলে এটা যাবে না, এটা ততক্ষণ যাবে না ততক্ষণ আপনি এখানে ক্লিক করে ক্লোজ না করতেছেন, ততক্ষণ এটা অফ হবে। আর বাকিগুলো জাস্ট কালার সেম জিনিস, তার রেসপন্সিভ রেজোলিউশন, অফ ক্যানভাস স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এক্সট্রা লার্জ। এরপরে পেজিনেশন, পেজিনেশনে কি আছে, পেজিনেশন কখন ইউজ হয় এটা বলো, তারপরে বলুন পেজিনেশন কখন ইউজ হয়, কোথায় অ্যাঙ্করটা একটু যেতে পারে। পেজিনেশন ইউজ হয় যখন আপনার অনেকগুলা ডাটা থাকে, তখন ওইগুলাকে বাই ডিফল্ট কি করা, মানে এখানে যদি কিছু সার্চ করেন যে নিচে স্ক্রল করলে তো আসতে থাকতে, এটা আসতেই থাকতো, বাট তখন কি হইতো, এখানে ধরেন একটা পেজে আপনার একটা, তারপর আরো কতগুলো ম্যাপ আছে, এরপরে আবার 2 3 4 5 6 7 8 8টা সাইট আছে। আপনি যদি 10টা পেজ থাকে তাহলে 8 10 কত হইতো, 80টার মতো ধরে নিলাম, প্রায় 100টার মতো পেজ আছে। তো এটা যদি আমার একবারে লোড হইতো, 100টা ওয়েবসাইটের যে ডাটা, 100টা ওয়েবসাইটের ভিতরে তো আবার বিভিন্ন ছবি টবি ফাইল টাইল আছে না, তো 100টা ওয়েবসাইট যদি লোড করা লাগতো একজনের, আমার একজনের, গুগলে তো আমি একজন একা সার্চ করতেছি না, আরো বিলিয়ন বিলিয়ন মানুষ অল টাইমে সার্চ করতেছে কেউ না কেউ, বেশি প্রেশার পড়ে যেত। এই জন্য কি করছে, বাকি পেজগুলারে পরের ধাপে রাখছে, প্রথমে রাখছে কি টপ 8 10টা, টপ 8 10টা, সবসময় 8টা থাকে আমার, টপ 8 10টারে কি করে সামনে রাখি। এখন আমার জন্য লোড করা লাগছে মাত্র 8টা, আমার প্রেশার কিন্তু 8 ভাগ কমায় ফেলছি এক কাজ দিয়ে। এখন যার দরকার, যে আমার পরের পেজ দেখা দরকার, তখন সে সেকেন্ড পেজে গিয়ে সিরিয়ালে পরের ডাটাগুলোকে আবার দেখবে। এটার জন্য ইউজ করা হয় এই পেজিনেশন, ঠিক আছে। এই পেজিনেশন এটা কিন্তু জাস্ট ডিজাইনের জন্য, এখানে কিন্তু শুধু এটা বসাই দিলে পেজিনেশন অটোমেটিক হবে না, ঠিক আছে। এটা হলো জাস্ট ডিজাইনের জন্য, যে সামনে যাওয়া যায় পিছনে যাওয়া যায়। তারপর আছে আপনার প্লেস হোল্ডার্স, প্লেস হোল্ডার কেন ইউজ করা হয়, ইনপুট ফিল্ডে একটা প্লেস হোল্ডার আছে, এই প্লেস হোল্ডার হলো আবার ইমেজের ক্ষেত্রে, ইমেজ বা এরকম যে কার্ডের ক্ষেত্রে, যখন মনে করেন যে আপনার নেটওয়ার্কটা একটু স্লো বা লোড হইতে টাইম নিতেছে, তখন কিছু না কিছু তো শো করানো লাগবে, তখন এই প্লেস হোল্ডারগুলো কি হয় এরকম ভাবে শো করে। তারপর আছে আপনার পপওভার্স, মানে ক্লিক করলে ছোট একটা প্যানেল শো করে, যেটার মধ্যে আপনি ক্লিক করলে কোথাও যাবে না, জাস্ট ছোট একটা প্যানেল আসলে, প্যানেলের মধ্যে আপনি ওইটা রিলেটেড কোনো ইনফরমেশন রাখতে পারেন। তারপর আপনার প্রোগ্রেস বার আছে, প্রোগ্রেস বারের মধ্যে ডকুমেন্টেশন এক্সাম্পল, প্রোগ্রেস বার, বিভিন্ন টাইপের প্রোগ্রেস
ডিজাইনগুলো একটু স্ট্রাইপ স্ট্রাইপ থাকে, এই জন্য এটার নাম দিয়েছে কি স্ট্রাইপ, অ্যানিমেটেড স্ট্রাইপ। এটা আবার একটু অ্যানিমেশনও হয়, মনে হইতো সার হইতেছে। এরপর হচ্ছে আপনার স্ক্রলসিফাই। স্ক্রলসিফাই মানে কি? স্ক্রলসিফাই হলো আপনার যখন আপনি স্ক্রল করতেছেন উপরে এটা চেঞ্জ হইতেছে না যে আপনি কোন প্যানেলে আছেন, এই কাজটা কি দিয়ে হইতেছে বলেন তো? কি দিয়ে হইতে পারে? বুটস্ট্র্যাপের মধ্যে এই টাইপের কাজগুলো যত কিছু হয়েছে বিগত বিগত ইয়াগুলোতে প্রত্যেকটাকে আইডি দিয়ে হয়েছে না। অ্যাকর্ডিয়নে অ্যাকর্ডিয়ন হয়েছে কি দিয়ে? আইডি দিয়ে। মোডাল হয়েছে কি দিয়ে? আইডি দিয়ে। তারপরে কি আসছিল আপনার অফ ক্যানভাস হয়েছে কি দিয়ে? আইডি দিয়ে। এগুলোর কাজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আইডি ইউজ করা হয়, ডিজাইনের জন্য সিএসএস, আর এগুলোর জন্য কি আইডি। এখানে ওই সেম কাজ করা হয় যে আপনি যখন যেই পার্টে স্ক্রল করবেন, যেমন ন্যাপবার এক্সাম্পল 2 এতটুকু তো আমার বাটন, এই যে প্রত্যেকে যেগুলো আছে সেগুলো তো আমার বাটন, যে ন্যাপবার ফার্স্ট আর কি সেকেন্ড আর ড্রপ ডাউন, ফার্স্ট সেকেন্ড ড্রপ ডাউন। এরপর যেটা করছে যে প্রত্যেকটা হেডিং এর মধ্যে কি এই যে ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং, থার্ড হেডিং, ফোর্থ হেডিং, প্রত্যেকটা হেডিং এর মধ্যে আইডি দিছে কি স্ক্রলসিফাই হেডিং 1, স্ক্রলসিফাই হেডিং 2, স্ক্রলসিফাই হেডিং 3, মানে যত আসবে 4 5 6 যেরকম আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আইডি বসায় দিছে। এবং এই আইডি গুলো কি করছে, এই যে হাইপার রেফারেন্স স্ক্রলসিফাই হেডিং 3, 2 এর ক্ষেত্রে এই যে 2 এর ক্ষেত্রে স্ক্রলসিফাই হেডিং 2, 1 এর ক্ষেত্রে স্ক্রলসিফাই হেডিং 1, জাস্ট আইডিটা এখানে ধরাই দিয়েছে। এর ফলে কি হইছে, আপনি যখন ওই পার্টে যাইতেছেন তখন এই আইডিটা কি হইতেছে অ্যাক্টিভেট হয়ে যেতেছে। এটাকে বলা হয় স্ক্রলসিফাই। মানে আপনি যখন স্ক্রল করতেছেন আপনি যতটুকু স্ক্রল করবেন উপরে ততটুকু ডিজাইনে কি হবে চেঞ্জ হবে। এই সেম জিনিসটা আবার ইয়ার ক্ষেত্রেও করা যায়, এরকম মানে উপর নিচেও করা যায়, উপরে মেনুর ক্ষেত্রে আবার সাইড বারের ক্ষেত্রেও করা যায়। এখানেও সেম কাজ করছে, এই প্রত্যেকটাতে ধরেন একটা আইডি বসে স্ক্রলসিফাই আইডি, ওই আইডিটা কি করছে এই বাটনের আইডিতে বসাই দিছে। বাটনের আইডি লিস্টের ক্ষেত্রে এটা করা যায়, লিস্ট গ্রুপ অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রেও করা যায়। এরপর আসে আপনার স্পিনার্স। স্পিনার্সটা কখন ইউজ হয় বলেন? স্পিনার কখন ইউজ হয়? লোডিং এর জন্য বা এক পেজ থেকে আরেক পেজে যাবেন বা কোনো কিছু সাবমিট করছেন, এই ক্ষেত্রে স্পিনার ইউজ হয়। এছাড়া কিন্তু অনেক রকমের প্রিলোডার আছে। প্রিলোডার, এটা কি বলা হয়? প্রিলোডার বলা হয়। বিভিন্ন টাইপের সিরিজ এগুলো সব কি লোডার। এই যে স্পিনার, এটা তো বুটস্ট্র্যাপে জাস্ট একটা স্পিনার দেওয়া না, এরকম আরো অনেক রকম স্পিনার আছে।
বানায় দিবেন, জাস্ট যেখানে আপনার দরকার প্রিলোডারটা ওখানে লোডার নামে একটা ডিপ বানায় দিবেন। ঠিক আছে, দেখবেন এরকম লোডার চলে আসছে। অনেক রকম লোডার আছে। এরপর আছে আপনার টোস্ট। টোস্ট ইউজ হয় কিসের মধ্যে? যখন কোনো মেসেজ বা নোটিফিকেশন আসে, যেমন টুং করে শব্দ হয় না, ওর উপরে এরকম মেসেজ শো করে। এটা ইউজ করা হয় ধরেন কোনো নোটিফিকেশন পাঠাইলে ব্রাউজার ইউজারের জন্য অ্যাডমিন প্যানেল থেকে, তখন এরকম থাকে। এটা কেটে দিলে আবার চলে যায়। এরপর আছে আপনার টুল টিপস। ঠিক আছে, মাউস হওয়ার করলে ছোটোখাটো একটা কি শো করে, ছোট একটা মেসেজ শো করে। কি হলো? ঠিক আছে, আজকের জন্য এত রয়েছে।